আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। এবার এইচএসসি 25 পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টে একটু ডিফারেন্ট ওয়েতে কোশ্চেনগুলো হচ্ছে। বিগত বছরগুলোতে যেমন প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করে গেলে ভালোই কমন পাওয়া যেত। এবার শুধু প্রশ্ন ব্যাংক সলভ করে গেলে কিন্তু পরীক্ষায় কমন আসতেছে না। সবগুলো সাবজেক্টে এমনই হয়েছে। দেখা গেছে কি কেমিস্ট্রি প্রথম পত্রে তোমাদের টেক্সট বুকের মধ্য থেকে, বিশেষ করে ঢাকা বোর্ডে একটা ম্যাথ দিয়েছিল, সেটা টেক্সট বুকের মধ্য থেকেই ছিল। এরকম সেকেন্ড পার্টেও তোমার টেক্সট বুকের মধ্য থেকে যদি কঠিন কোশ্চেন করে তাহলে তুলে দিতে পারে। তো তারই আঙ্গিকে আমি চেষ্টা করছি পরিবেশ রসায়নে বিগত বছরগুলোতে যে সকল প্রশ্ন আসে নাই এবং আসতে পারে বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমি তোমাদের এখানে আলোচনা করব এবং সেগুলো সব থেকে সহজভাবে কিভাবে সলভ করা যায় সেটা দেখাবো। তো এই ক্লাসটা যদি করো তাহলে ইনশাল্লাহ এই যদি কোনো জটিল কোশ্চেন করে তাহলে এগুলো তোমাকে অনেক হেল্প করবে। আর সাথে যে অ্যানালাইসিস কিন্তু যে টপিক গুলো দিয়েছি ওগুলো দেখবা, তাহলে ইনশাল্লাহ যেভাবে কোশ্চেন করুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। আর তোমরা যদি আগ্রহী থাকো তাহলে সবগুলো চ্যাপ্টারে আমি চেষ্টা করবো এভাবে দেওয়ার। তো আমরা আজকে শুরু করি। দেখো, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি কোশ্চেন করে তাহলে এটা দেওয়ার সম্ভাবনা আছে অনেক। একটু খেয়াল করো কি বলছে এখানে আর এটা সলভ করবে কিভাবে। 17°C তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে একটা বেলুনকে এত আয়তন পর্যন্ত ফোলানো হলো। ভালো কথা। তার মানে এটা আমরা যদি বলি ইনিশিয়াল টেম্পারেচার, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল টেম্পারেচার আর এটা হচ্ছে ইনিশিয়াল প্রেসার। এত আয়তন পর্যন্ত ফোলানো হয়েছে। তারপরে বলছে বেলুনটার সর্বাধিক প্রসারণ, ওই আয়তনটা, যে আয়তন পর্যন্ত ফোলানো হয়েছে ওই আয়তনটা সর্বাধিক প্রসারণ ক্ষমতা। সর্বাধিক প্রসারণ ক্ষমতা আমরা কি বলতে পারি? ভি ম্যাক্সিমাম। সর্বোচ্চ যে আয়তন পর্যন্ত হতে পারে সেটাই তো সর্বাধিক প্রসারণ ক্ষমতা। তার 9/10 বলছে এখানে। তার 9/10। তার মানে এই ভি ম্যাক্সিমামের 9/10 কি হচ্ছে ইনিশিয়াল যে আয়তন ছিল সেইটা। তার মানে ভি আই সমান ভি ম্যাক্সিমাম ইন্টু 9/10। আবারও বলি, দেখো বলছে ওই আয়তনটা মানে ইনিশিয়াল যে আয়তন পর্যন্ত ফোলানো হয়েছিল ওই আয়তনটা সর্বোচ্চ যে প্রসারণ ক্ষমতা, যেটাকে আমরা ভি ম্যাক্সিমাম ধরছি, তার 9/10। এটাই কিন্তু বলছে এখানে। এই বেলুনটিকে 40°C তাপমাত্রায় একটা কক্ষে 1 অ্যাটমসফিয়ার চাপে যদি নিয়ে যাওয়া হয় বেলুনটা ফেটে যাবে কিনা। যদি ফেটে যায় তাহলে কত তাপমাত্রায় ফেটে যাবে। এটা খুব সহজ ভাবেই সলভ করা যায়। বইয়ে করা আছে একটু ডিফারেন্ট ভাবে, আমি একটু সহজ করে বলি তোমাদের কিভাবে সলভ করবা এটা। একটু খেয়াল করো এটা কোন সূত্র দিয়ে অ্যাপ্লাই করা যাবে একটু দেখো তো। এইখানে যে প্রেসারটা আছে এখানে সেম প্রেসার, যদি প্রেসার বা পি সেম থাকে, চাপ সেম থাকে, তাহলে সেখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করি? চার্লসের সূত্র অ্যাপ্লাই করে থাকি। চাপ চাপ যদি সেম থাকে তাহলে সেখানে আমরা চার্লসের সূত্র প্রয়োগ করি। এখানে তাহলে চার্লসের সূত্র প্রয়োগ হবে। এই জায়গায় আমাদের ইনিশিয়াল যে আয়তন সেটা দেওয়া আছে কত? 950। আমি এখান থেকে আমাদের সর্বোচ্চ আয়তনটা বের করতে পারি। সর্বোচ্চ আয়তন সমান কি হয়ে যাবে? এই পাশে উল্টায় যাবে, 10/9 হবে। এখান থেকে আমি সর্বোচ্চ আয়তন কি পাচ্ছি বা সর্বাধিক প্রসারণ ক্ষমতা, এই আয়তনের পরে যদি আয়তন হয় তাহলে সেই বেলুনটা ফেটে যাবে। এটা আমাদের কত আসে যদি ক্যালকুলেটর করি? 1055.55 এটা আসতেছে। এবার বুঝো, এখন এই আয়তনে তুমি একটা বেলুনটাকে ফোলাইছো, বেলুনটাকে ফোলাইছো, তার আয়তনটা পরিবর্তন হয়ে গেছে। চার্লসের সূত্র অনুসারে যদি তোমার আয়তন পরিবর্তন হয় তাহলে অবশ্যই টেম্পারেচার পরিবর্তন হবে। এই সর্বোচ্চ আয়তনে যে টেম্পারেচারটা হবে সেইটাই কি বেলুনের ফেটে যাওয়ার টেম্পারেচার না? মানে বুঝো, ধরো
একটা এই হচ্ছে তোমার ইনিশিয়াল অবস্থা, এইখান থেকে তুমি এই জায়গায় বেলুনটা ফুলাইছো, ধরো এই হচ্ছে সেই বেলুনটা ফুলানোর পরে আয়তন হচ্ছে ভি ম্যাক্সিমাম, এবং এখানে যদি টেম্পারেচার টি ম্যাক্সিমাম হয় তাহলে তোমার বেলুনটা ফেটে যাবে। তাহলে বেলুনের টেম্পারেচার যদি টি ম্যাক্সিমাম হয় তাহলে ফেটে যাবে, তাহলে কত তাপমাত্রায় ফেটে যাবে এটা আমি আগে বের করতে পারি। দেখো আমার ইনিশিয়াল আয়তন ডিভাইডেড বাই ইনিশিয়াল টেম্পারেচার, এটা সমান আমরা কি করতে পারি, ভি ম্যাক্সিমাম বাই টি ম্যাক্সিমাম। এখান থেকে আমরা সর্বোচ্চ টেম্পারেচারটা বের করব। সর্বোচ্চ টেম্পারেচার সমান কি আসতেছে তোমার, ভি ম্যাক্সিমাম ইনটু টি ইনিশিয়াল ডিভাইডেড বাই ভি ইনিশিয়াল। ভি ম্যাক্সিমাম কত, 10 55.55 সেন্টিমিটার টু, টি ইনিশিয়াল হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস মানে 290 কেলভিন, ডিভাইডেড বাই ভি আয়তন ভি আই মানে 950। এখন কোন এককে আসবে, ক্যালভিনে আসবে, কারণ এটা আমরা ক্যালভিনে করছিলাম। আমরা একবারে ক্যালভিন থেকে আমি সেলসিয়াস করি, এখানে আসতেছে তোমার 49.2 ডিগ্রি সেলসিয়াস, একবারে আমি সেলসিয়াসে করে দিচ্ছি ক্যালভিন থেকে। তাহলে তোমার আয়তন, বেলুনের আয়তন, আর আয়তন বলতেছি, বেলুনের টেম্পারেচার 49.2 ডিগ্রি সেলসিয়াস হলে বেলুনটা তোমার ফেটে যাবে। তাহলে আমি কিন্তু দ্বিতীয় অংশটা পেয়ে গিয়েছি, কত তাপমাত্রায় ফাটবে, 49.2 হলে। এখন আরেকটা বলছিল বেলুনটা ফাটবে কিনা, বেলুনটা নিয়ে গেছে 40-এ, যে রুমটাতে নিয়ে গেছে সেই রুমের টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বেলুন যদি ফাটে কত তাপমাত্রায় ফাটবে, 49-এ ফাটবে। যেখানে নিয়ে যেতে হবে সেখানে টেম্পারেচার যদি 49.2 হয় তাহলেই বেলুনটা ফাটবে, কিন্তু এখানে টেম্পারেচার অনেক কম না, একটু বেলুন ফাটার তুলনায় তো ঠান্ডা, তার মানে বেলুনটা কিন্তু এখানে ফাটবে না। বেলুনটা এখানে কি ফাটবে, ফাটবে না। ইম্পর্টেন্ট ছিল, এর থেকে বেশি ইম্পর্টেন্ট এইটা, ভেরি 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 ইম্পর্টেন্ট, আগেরটার তুলনায় এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা খেয়াল করো, স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রার অঞ্চলে এত চাপে একটা বেলুনকে এত আয়তনের হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়িয়ে দেওয়া হলো, যে আয়তনে গ্যাসটা ভর্তি করা হয়েছে ওই আয়তনটা সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 9.1, আগেরটার মতোই। তার মানে বলছে ইনিশিয়াল যে আমরা আয়তনটা দিয়েছি বা বেলুনটা ফুলিয়েছি যে আয়তনে, ওই আয়তনটা সর্বোচ্চ যে প্রসারণ ক্ষমতা তার 9.1। বেলুনটা কত উপরে উঠে ফেটে যাবে, এখানে আরেকটা ইনফরমেশন দিছে। এই ইনফরমেশনটা কেন দিছে, ওই যে উচ্চতাটা বের করার জন্য। বলছে যে 1 মিটার উচ্চতায় উঠতে গেলে বায়ুমণ্ডলের চাপ এতটুকু হ্রাস পায়, তাহলে আমাকে প্রেসারটা বের করতে হবে, এখানে আমাকে প্রেসারটা বের করতে হবে। দেখো এখানে স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রা বলে দিছে, তাপমাত্রা স্থির থাকে কোন প্রক্রিয়ায়, 42 সূত্রে। এখানে আমরা 42 সূত্রটা অ্যাপ্লাই করি। এখন আসো জিনিসটা একটু বুঝি। বেলুনে ধরো এই হচ্ছে আমাদের, এখানে একটা তুমি বেলুন মনে করে নাও, এই হচ্ছে একটা বেলুন, এই বেলুনটা প্রথমে এই জায়গাটাতে ছিল, কত চাপে ছিল, 1 অ্যাটমসফিয়ার চাপে ছিল ইনিশিয়াল, এবং ইনিশিয়াল এটাকে আমি একটা আয়তন দিয়ে উপরের দিকে পাঠাচ্ছি, সে আয়তনটা কত, 2 মিটার কিউব। এই বেলুনটা ধরো এই পর্যন্ত উচ্চতায় উঠছে, এই উচ্চতায় উঠছে, ওই বেলুনটাই কিন্তু ওই বেলুনটা এইখানে এসে গেছে। এইখানে আসার পরে এটার আয়তনটা সর্বোচ্চ হয়ে গেছে, আয়তনটা কি সর্বোচ্চ হয়ে গেছে, আর আয়তনটা সর্বোচ্চ হয়ে যাওয়ার পরে চাপটাও কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই জায়গায় কি চাপটাও পরিবর্তন হয়ে যাচ্ছে।
চাপটা কি হয়ে যাবে? যদি আয়তন বাড়ে চাপ কি কমে যাবে, তার মানে আমরা এখানে মিনিমাম চাপ দিতে পারি। এখন এই চাপটাই তো বের করতে হবে, তাই না? দেখো আমি কিন্তু ইনফরমেশন পেয়ে গেছি। তুমি যদি এখানে বয়েল সূত্র অ্যাপ্লাই করো তাহলে কি হয় বলো? যে ভি ম্যাক্সিমাম ইনটু পি মিনিমাম, এটা সমান কি পি ইনিশিয়াল ইনটু ভি ইনিশিয়াল। আচ্ছা, এই জায়গায় কিন্তু তুমি চাইলে এরকমও বলতে পারো, এটা হচ্ছে ফাইনাল প্রেশার, এটা হচ্ছে ফাইনাল আয়তন বা ফাইনাল ভলিউম। ইচ্ছা তোমার, আমি এখানে বোঝার সুবিধার জন্য এরকম করছি, কারণ বয়েলের সূত্র অনুসারে কি চাপ আর আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক না, সেজন্য। আচ্ছা, এবার তুমি এখানে মানগুলো একটু বসায় দাও। তুমি এখান থেকে ভি ম্যাক্সিমাম সমান কি পাবো বলো তো? ভি ম্যাক্সিমাম সমান তুমি যদি লিখো এখানে ভি ম্যাক্সিমাম, এখানে আমরা পাই যে 10/9 ইন্টু 2, 10/9 ইন্টু 2। অথবা এটা না করে তুমি সরাসরি এখানে মানগুলো বসায় দাও। ভি ম্যাক্সিমামের জায়গায় ভি ম্যাক্সিমাম থাক, এখান থেকে পি মিনিমাম থাক, পি ইনিশিয়াল কত? 1.8, 1.8 ছিল, 1 না, একটু ঠিক করে নিও, 1.8 অ্যাটমসফিয়ার ছিল। আচ্ছা, ইনটু ভি ইনিশিয়াল মানে কি বের করছি আমরা? ভি ম্যাক্সিমাম ইনটু 9/10। এই ভি ম্যাক্সিমাম এই ভি ম্যাক্সিমাম কেটে যাচ্ছে, তাহলে যখন বেলুনটা এইচ উচ্চতা উপরে উঠছে তখন তার চাপটা হ্রাস পেয়ে কত হয়েছে? 9.8 ইন্টু 9 ডিভাইড বাই 10 করলে কত আসে? 1.6 টু অ্যাটমসফিয়ার আসে। বেলুনটা এইচ উচ্চতায় উঠার পরে তার চাপ হয়ে গেছে 1.6 টু অ্যাটমসফিয়ার। আদিতে ছিল 1.8, এইচ উচ্চতায় উঠার পরে তার চাপটা কমে গেছে। কতটুকু কমে গেছে? চাপের পরিবর্তন কতটুকু হয়েছে? ডেল পি সমান তাহলে আমরা কি বলতে পারি? 1.8 মাইনাস 1.6 টু অ্যাটমসফিয়ার, তার মানে 0.18 অ্যাটমসফিয়ার। আমি কেন এটা বের করছি বুঝতে পারছো তো? দেখো আমাদের এখানে বলা ছিল না চাপের এতটুকু পরিবর্তন হলে সেটা 1 মিটার উচ্চতায় উঠবে। তাহলে আমিও এখানে চাপের পরিবর্তন বের করব। এই পরিবর্তনের জন্য কতটুকু উচ্চতায় উঠছে, ওইটাই তো আমাদের মূল উচ্চতা। তো এইখানে তোমার ছিল অ্যাটমসফিয়ার এককে, কোশ্চেনে দেওয়া ছিল মিলিমিটারে, তাহলে এটাকে তুমি মিলিমিটার মার্কারি প্রেসারে নিয়ে যাবা। তো আমরা তো জানি যে 1 এটিএম মানে 760 মিলিমিটার মার্কারি প্রেসার, তাহলে এখানে তুমি 760 গুণ করে দিবা। 760 যদি আমরা গুণ করি তাহলে এখানে আসে কত? 136.8 মিলিমিটার মার্কারি প্রেসার। এবার প্রশ্নে যেটা দেওয়া আছে এটা লিখো যে এত মিলিমিটার মার্কারি প্রেসার চাপের পরিবর্তনের জন্য বা চাপ হ্রাসের জন্য 1 মিটার উচ্চতায় বেলুনটা উঠে। 0.044 মিলিমিটার মার্কারি প্রেসার চাপের জন্য বেলুনটা উঠতেছে 1 মিটার উচ্চতায়। 1 এর জন্য কত, আর কত এর জন্য? 136.8 মিলিমিটার মার্কারি এর জন্য। 136.8 ডিভাইডেড বাই 0.044 এত মিটার। এটা ক্যালকুলেটরে করবা, করে যেটা আসে এটাই হচ্ছে পরিমিত উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি খুব সহজে এটা বললাম, আরেকবার না হয় দরকার হলে দেখে নিবা। আচ্ছা, এটা একটু দেখো, শুধু একটু সূত্রগুলো একটু দেখে যাও। বয়েল চার্লসের সমন্বিত সূত্র এটা, বুঝতেই পারতেছো। এটাকে আমরা যদি লিখি পিভি বাই টি সমান কে, তার মানে আমরা লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান, পি টু ভি টু বাই টি টু। এটা সাধারণত আমরা গ্যাসের ক্ষেত্রে ইউজ করে থাকি, কঠিন বা তরল থাকলে সেগুলো আমরা বাদ দেবো, এই সূত্রটা ইউজ করব না। এই যখন তোমার কঠিন বস্তু থাকবে, যেমন বলা থাকে মার্বেল বা বলা থাকে ধূলিকণা মিশ্রিত থাকবে, একটা গ্যাসের সাথে মার্বেল মিশ্রিত থাকে বা ধূলিকণা মিশ্রিত থাকে, তা ওই মার্বেল বা ধূলিকণা যেটাই বলো তার একটা আয়তন থাকবে। তো সেই ক্ষেত্রে ওই আয়তনটা, মূল যে আয়তন ছিল ভি ওয়ান,
এইখান থেকে বাদ দিবা, এখান থেকে বাদ দিবা, আর সব সেম প্রসেস। মাঝে মাঝে প্রশ্নে তোমার জলীয় বাষ্প দিয়ে আসতে পারে, মানে পানির উপরিতলে গ্যাসকে সংরক্ষণ করা হলো, এরকম টার্ম থাকতে পারে। তার মানে বুঝতে হবে জলীয় বাষ্পের চাপটা ওই পানির সাথে মিশ্রিত আছে। জলীয় বাষ্পের চাপ যদি আমরা এটা নেই, পিএফ নেই, তখন কি করতে হবে? শুধুমাত্র পি2 এর সাথে এটা বিয়োগ করতে হবে। পি2 মাইনাস পিএফ, ওইটা শুধু বিয়োগ করতে হবে, এটা মনে রাখবো। ম্যাথ দেখাবো আমি পরে। আচ্ছা, এখানে এই ম্যাথটা একটু আসো। এসটিপিতে এত আয়তন গ্যাসের ভর এত কেজি। এসটিপিতে এত আয়তন গ্যাসের ভর এত কেজি। তাহলে এসটিপির ইনফরমেশন গুলো আমরা একটু দেখি। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিই। তোমরা যদি চাও ফিজিক্সে এন্ড কেমিস্ট্রিতে সব থেকে কম পেমেন্টে ভার্সিটি এন্ড মেডিকেল একসাথে প্রস্তুতি নিতে, তাহলে আমার একটা কোর্স আছে, সেখানে তোমরা অ্যাডমিট হতে পারো সব থেকে কম পেমেন্টে। এখানে তোমার এ টু জেড যা কিছু দরকার হবে সবকিছু এখানে তোমাদের কমপ্লিট করে দিব। যেভাবে দেখো, আমি হায়ার ম্যাথের সেকেন্ড পার্টের এমসিকিউ ক্লাসের জন্য অল্প সময়ের কিছু ক্লাস দিয়েছিলাম। এখান থেকে কিন্তু সকল বোর্ডে যারা এই ক্লাসগুলো দেখছে 15+ অনায়াসে অ্যান্সার করতে পারবে। আর একটু ভালো করে প্র্যাকটিস করে গেলে, সূত্রগুলো দেখলে 20+ অনায়াসে তোলা কিন্তু সম্ভব এমসিকিউ পার্টে। ঠিক একইভাবে বায়োলজিতে সাজেশন, ফিজিক্সে সাজেশন দিয়েছিলাম, ইনশাল্লাহ সবগুলো কিন্তু মোটামুটি ইফেক্টিভ ছিল। এখন অ্যাডমিশন টেস্টেও এরকম চাই তোমাদেরকে হেল্প করতে। এখন এই জন্য সব থেকে কম পেমেন্ট রাখছি, যেন সবাই এফোর্ড করতে পারে। ডেমো ক্লাস আছে, সেটা দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারো কেমন তুমি পড়াই, এটা তোমাদের জন্য ইফেক্টিভ হবে কিনা। তো এখন আসো, এইখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে আমরা একটু লিখে এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। এসটিপিতে আমরা কি জানি? প্রেসার জানি। ধরো পিয়ন, পিয়ন সমান হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার, বা এটা যদি আমি কিলোপ্যাসকেলে রাখি, কারণ এখানে কিলোপ্যাসকেলে আছে, 101.325 কিলোপ্যাসকেল। আচ্ছা, ভলিউম দেওয়া আছে এখানে 3 × 10⁻³ মিটার কিউব, ভালো কথা। এবং ভর দেওয়া আছে 4.5 × 10⁻³ কেজি। আচ্ছা, বলতো এটা তারপরে বলছে 27°C তাপমাত্রা। তাহলে এইখানে যখন আমরা আসবো 27°C তাপমাত্রায়, এই জায়গায় আমরা টি2 পাবো। টি2 কত? 300 কেলভিন। ও এত চাপে, তার মানে এইটা আমরা পি2 পাবো। কত এটা? 101.99 কিলোপ্যাসকেল। এত চাপে এত আয়তন গ্যাসের ভর কত হবে? মানে ভি2 দেওয়া আছে 4 × 10⁻⁴ মিটার কিউব। এইখানে তোমার এম2টা বের করতে হবে। তাহলে পি1 ভি1, এম1 দেওয়া আছে, আবার টি1ও তো আমরা এখানে জানি। এই জায়গায় আমরা টি1ও জানি। টি1 এসটিপিতে কত? 273 কেলভিন। তাহলে আমার এম2টা বের করতে হবে। এম2টা বের করতে হবে। তো এখন দেখো কিভাবে আমরা এম2টা বের করব। তুমি খুব সহজে বের করতে পারবা। দেখো, এইখান থেকে তুমি ঘনত্ব বের করো। এই জায়গায় এই যে সূত্র দেখো, এইখান থেকে এই দুইটা ইনফরমেশন থেকে তুমি খুব সহজে রো1 বের করতে পারতেছো। ওই রো1 দিয়ে তুমি রো1 T1/P1 এটা সমান রো2 T2/P2, এইখান থেকে তুমি রো2টা বের করতে পারো। এই রো2 সমান কি বলো তো? রো2 সমান কি? রো2 সমান তুমি আবার M2/V2 লিখতে পারো না? দেখো, তোমার ভি2 দেওয়া আছে, রো2 যদি বের করতে পারো তাহলে তুমি খুব সহজে এম2 বের করতে পারবা। এর থেকে সহজভাবে কিন্তু এটা করা সম্ভব না। তাহলে তুমি প্রথমে এখানে রো1টা বের করে নিবা। রো1 সমান কি? রো সমান তো m/v, m1/v1। m1 তো তোমার 4.5 × 10⁻³ আর এখান থেকে ভলিউম হচ্ছে 3 × 10⁻³। তাহলে এই দুইটা বাদ দিতে পারি, এক কি আসবে? কেজি পার মিটার কিউব।
একক আসতেছে আমার কেজি পার মিটার কিউব, তাহলে এটা কত আসে 1.5 আসে, 3×15=45, তার মানে 1.5 কেজি পার মিটার কিউব। এটা আমরা পেয়ে গিয়েছি রো ওয়ান। তাহলে এবার এখান থেকে আমরা রো টু বের করব। তাই একবারে যদি আমরা সূত্রে লিখতে চাই, রো টু সমান কি আসে, রো ওয়ান টি ওয়ান পি টু, রো ওয়ান টি ওয়ান পি টু ডিভাইডেড বাই পি ওয়ান পি টু। রো ওয়ান বসাও 1.5, টি ওয়ান কত 273, পি টু কত 101.99 কিলোপ্যাসকেল ডিভাইডেড বাই পি ওয়ান, পি ওয়ান কত ছিল এখানে জানো 101.325 কিলোপ্যাসকেল, এন্ড পি টু কত, পি টু হচ্ছে 300 কেলভিন। এই ক্যালভিন কেটে যাবে, এই কিলোপ্যাসকেল কেটে যাবে, এখানে কেজি পার মিটার কিউব ছিল, এখানে তুমি কেজি পার মিটার কিউব পাবা। এটা ক্যালকুলেটর একটু বসাও, এখানে আসে তোমার 1.37395 কেজি পার মিটার কিউব। এইটা এটা হচ্ছে রো টু। তাহলে এবার তুমি এই সূত্রে বসাও, রো টু সমান কি এম টু বাই ভি টু। তার মানে আমরা একবারে যদি লিখি এম টু সমান রো টু ভি টু, তো এখানে মান বসায় দাও 1.37395 ইন্টু ভি টু এর মান ছিল 1.4 ইন্টু 10⁻⁴, কত আয়তনে বের করতে বলছে সেই আয়তনটা বসাই দিব। এখানে আমরা 5.5 ইন্টু 10⁻⁴ কেজি। এটাও কিন্তু ভালো একটা কোশ্চেন ছিল, দেখে ফেলবা, সহজে করে দিলাম। এটা একটু দেখো, 10 গ্রাম ভরের এক টুকরো ক্যালসিয়াম কার্বনেট থেকে যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় তা থেকে এনটিপিতে 1.5 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চুনের পানিতে শোষিত করলে কার্বন ডাই অক্সাইডের আর কতটি অণু অবশিষ্ট থাকে। দেখো অনেকগুলো কথা আছে এখানে, আমরা একটু অল্প অল্প করে সবগুলো ভাগ করে ফেলি। প্রথমে কি চুন থেকে, মানে ক্যালসিয়াম চুনাপাথর থেকে ক্যালসিয়াম কার্বনেটের 10 গ্রাম থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে, আগে এইটুকু আমরা হিসেব করে ফেলি। তাহলে আগে অবশ্যই আমাকে বিক্রিয়া দিতে হবে, এটা কিন্তু পরিমাণগত রসায়নের মধ্যেও পড়ে যায়। এটাকে উত্তপ্ত করো, উত্তপ্ত করলে আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাবো। এটা দুইটা পদ্ধতিতে কিন্তু করা যায়, চাইলে তুমি মোল সংখ্যা বের করে করতে পারো, আবার ভর দিয়ে হিসাব করেও করতে পারো। এই ক্যালসিয়াম কার্বনেট কত 100 না, আমরা জানি। তাহলে 100 গ্রাম থেকে এখানে কতটুকু উৎপন্ন হয় 22.4 লিটার। কেন আমি এখানে লিটারে নিলাম, কারণ দেখো বলছে কার্বন ডাই অক্সাইডের এতটুকু, এত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস নেওয়া হয়েছে, তাহলে এই জন্য আমি এটা লিটারে নিব। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। এক থেকে কতটুকু পাচ্ছি, আর কতটুকু জানো 10 গ্রাম থেকে, 10 গ্রাম থেকে কতটুকু পাবো 22.4 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, একটা একটা শূন্য কাটে, তার মানে 2.24 লিটার পাবো। তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 2.24 লিটার কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। তার মানে ক্যালসিয়াম কার্বনেট থেকে যতটুকু পাচ্ছি এর মানে 2.24 থেকে বলছে 1.5 লিটার চুনের পানিতে শোষিত করে পুনরায় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করা হয়েছে। বুঝো, প্রথমে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করা হয়েছে, ওই কার্বন ডাই অক্সাইড 2.24 লিটার, ওর মধ্য থেকে 1.5 আবার চুনের পানি মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশিয়ে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা হয়েছে। তাহলে এটা আসো, এই বিক্রিয়াটাও আসো, কি বলছে এবার, এবার বলছে চুনের পানির সাথে মিশানো হয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এখানে আমরা পাবো ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি। এটা,
তাহলে এই জায়গায় কিছু অবশিষ্ট থেকে যাবে না? 2.24 লিটার উৎপন্ন হয়েছিল, চুনের পানির সাথে বিক্রিয়া করানো হয়েছে মাত্র 1.5 লিটার, তাহলে অবশিষ্ট কিছু তো থেকে যাবে, কিছুটা অবশিষ্ট থেকে যাবে। কতটুকু থাকবে? 2.24 মাইনাস 1.5, অবশিষ্ট থাকতেছে তোমার 0.7 লিটার। এবার দেখো, এতটুকু আমরা কিন্তু বুঝে গেছি 1.5 লিটার যদি চুনের পানিতে মিশানো হয় এতটুকু অবশিষ্ট থাকতেছে, এত আয়তন অবশিষ্ট থাকতেছে। কিন্তু প্রশ্নে কি চাইছে? কার্বন ডাই অক্সাইডের আর কতটি অণু অবশিষ্ট থাকবে। তাহলে এই আয়তন থেকে যদি আমি অণুর সংখ্যা বের করতে পারি তাহলে সেটাই উত্তর হয়ে যাচ্ছে না? বলো, সেটাই উত্তর হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমরা মোল সংখ্যা সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। VL বাই 22.4 এটা সমান কি? অণু পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তো এখান থেকে অবশিষ্ট পরমাণুর সংখ্যা বা অণু সংখ্যা কি আসতেছে? x সমান কি? VL ইন্টু Na, VL কত? 0.74 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই 22.4। এতটি অণু, এখান থেকে কত আসে? এটা 1.98 ইন্টু 10 টু দি পাওয়ার 22, এতটা অণু তোমার অবশিষ্ট থাকবে। আরেকটা পার্ট ছিল কোশ্চেনের, যে চুনের পানিতে কত মোল ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এই যে চুনের পানিতে এই ক্যালসিয়াম কার্বনেট কতটুকু উৎপন্ন হয়েছে, মানে এই চুনের পানিতে যখন তুমি 1.5 লিটার কার্বন ডাইঅক্সাইড মিশাইছো, ওই 1.5 লিটার কার্বন ডাইঅক্সাইড থেকে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে এটা চাইছে। তো দেখো বিক্রিয়াটা একটু খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড ছিল 1.5, আমি এখানে লিখি 1.5 থেকে কতটুকু উৎপন্ন হয়েছে এটা বলছে। তার মানে এখানে তোমাকে কি করতে হবে? এবার উল্টা, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় 100 গ্রাম। এক থেকে কতটুকু তৈরি হয়? 100 বাই 22.4, আর বলছে যে 1.5 থেকে কতটুকু তৈরি হয়। ও মোল সংখ্যা চাইছে, এখানে তো আমি ভর হিসেব করে ফেলছি। তাহলে 1 মোল তৈরি হয় এখানে 1 বাই 22.4, আর এখানে 1.5 বাই 22.4, তার মানে 0.0669 মোল। এটা কিন্তু ভালো কোশ্চেন ছিল, একটু দেখে ফেলবা। আচ্ছা এই যে দেখো, এই যে পানির উপর সংগ্রহ করা হয়েছে, এটাকে পানির উপর সংগ্রহ করা হয়েছে, তাহলে একইভাবে তুমি সেই কাজটা করবা যেটা করতে বলেছি। পিওন 17°C তাপমাত্রায় জলীয়বাষ্পের চাপ, এটা কি করতে হবে? এই 770 থেকে তোমাকে 770 থেকে তোমাকে এটা বাদ দিতে হবে 14.5, আর এটা এসটিপির সাথে কম্বাইন করে তোমাকে ক্যালকুলেশন করে ফেলতে হবে। মানে P2 সমান কি হবে তোমার? 770 মাইনাস 14.5, আর যা ছিল সব কিন্তু একই, এটা পারা যাবে। ওই যে মেইন সূত্র বলছিলাম, পিএন কত? এসটিপিতে 760, ভিয়ন 600, না ভিয়ন 600 কেন? ভিয়ন তো তোমার এখানে পিয়ন ধরছি হচ্ছে এসটিপি, তার মানে ভিয়ন কত হবে? ভিয়ন তো বের করতে হবে, এসটিপি তে কত লাগবে সেটা বের করতে হবে। আর এটা 600 তাহলে কি P2, এই V2, এইখানে যে আয়তন 290, এটা তাহলে কি হবে? T2, আর T1 হচ্ছে তোমার এসটিপি তে 273। এই তাহলে তুমি এখানে ভিয়ন বের করবা। আচ্ছা এটা মূলত রাখছি, দেখো আমরা ব্যাপন সূত্র সাধারণত এইটুকু দিয়ে করি, মানে আর সমানুপাতিক √1/r, এটা দিয়ে করি। তো এখানে মেইন সূত্রটা একটু দেখে রাখো, দেখো
স্থির তাপমাত্রায় পৃথক পাত্রে আলাদা আলাদা দুইটা পাত্র থাকবে, আলাদা আলাদা চাপ থাকবে, সেই ক্ষেত্রে ব্যাপন হার কিভাবে করব? এখানে কিন্তু চাপটা গুণ আছে, মানে চাপ বাড়লে কিন্তু ব্যাপন বাড়ে, চাপ আর ব্যাপনের সম্পর্ক সমানুপাতিক। এমসিকিউতে কিন্তু আসতে পারে, চাপ আর ব্যাপনের সম্পর্ক কিন্তু সমানুপাতিক, বইয়ে বলা আছে এটা। যখন এক অ্যাটমসফিয়ার থাকে তখনই কিন্তু সাধারণত আমরা এই সূত্রটা ইউজ করে থাকি। তো তুমি মেইন সূত্রটা একটু দেখে যেও। আচ্ছা, এবার আসো ব্যাপনেরই এক ম্যাথ। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এমসিকিউ তো আসতে পারে, আবার এইটাই আবার সৃজনশীলে তোমাকে করে দিতে পারে। তো এখানে কি বলছে, একটা নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে ৮০ সেকেন্ড সময় লাগে এবং একই অবস্থায় সমান আয়তনের 20% ওজোন মিশ্রিত অক্সিজেন নিঃসরণের জন্য ৮৫ সেকেন্ড সময় লাগে। ওজনের আণবিক ভর বের করো। ওজনের আণবিক ভর বের করো। আচ্ছা, এখন তুমি যদি টোটাল মিশ্রণটা 100% চিন্তা করো, মিশ্রণ তো তোমার 100%ই হয়, তাই না? এই 100% এর মধ্যে বলছে 20% ওজন, 20% কি আছে, 20% ওজন মিশ্রিত অক্সিজেন, তার মানে এখানে অক্সিজেন আছে 20%, নাকি ওজন, ওজন 20%, আর বাকি তাহলে 80% কি থাকবে, অক্সিজেন থাকবে। বাকি 80% কি থাকবে, অক্সিজেন থাকবে। আচ্ছা, তার মানে দুইটা ক্ষেত্র দেখো। প্রথমে তুমি ধরো এই একটা পাত্রের কথা যদি চিন্তা করো, এই পাত্রটা আমি একটু বড় করে নিই। এখানে কি আছে, অক্সিজেন আছে, নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন। এই যে ৮০ সেকেন্ড সময় লাগতেছে না, সেখানে বিশুদ্ধ অক্সিজেন মানে শুধু অক্সিজেন আছে ১ নম্বর পাত্রে। এইখান থেকে এই অক্সিজেনটা বের হয়ে যেতে তোমার সময় লাগতেছে কত সেকেন্ড, ৮০ সেকেন্ড। ৮০ সেকেন্ড তোমার সময় লাগতেছে, তার মানে এটা তুমি টি1 বলতে পারো। আর এখানে আণবিক ভর মোল। দ্বিতীয় ক্ষেত্রে তোমার এখানে বলে দিচ্ছে দুইটা গ্যাস এখানে আছে, একটা আছে 20% ওজন, এর সাথে আছে হচ্ছে 80% অক্সিজেন। এইটা বেরোতে তোমার সময় লাগতেছে 85 সেকেন্ড, তাই তো বলছে এখানে দেখো 85 সেকেন্ড সময় লাগতেছে। তাহলে মনে করো এই ৮০ সেকেন্ডে এইখান থেকে বের হয়েছে এক্স পরিমাণে অক্সিজেন, আর এইখান থেকে এক্স পরিমাণে এই দুইটা বের হয়েছে। যেহেতু এখানে নির্দিষ্ট আয়তন বলে দিচ্ছে দুইটার ক্ষেত্রে সেম, যে সমান আয়তন বলছে না, আয়তন সমান এখানে বলে দিছে। আয়তন যদি এখানে সেম হয় তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা এখানে কি বলতে পারি, ব্যাপন হার সময়ের ব্যস্তানুপাতিক না? এখন এম1 মানে তো অক্সিজেনের আণবিক ভর, আমরা যদি ডাটাগুলো একটু লিখি, এম1 মানে তো তোমার অক্সিজেনের আণবিক ভর কত, সেটা 32। কিন্তু এম2 কি, এম2টা কি, এম2 তোমার অক্সিজেন এবং ওজন দুইটা মিলেই না। তা এই জায়গায় এম2 এর মধ্যে কি আছে, অক্সিজেন আছে 80%, সাথে ওজন আছে কতটুকু, 20%। তোমাকে এই ওজনের আণবিক ভরটা বের করতে বলছে। তো এখানে তুমি একটা সমীকরণ মতো পেয়ে যাচ্ছ, অক্সিজেনের আণবিক ভর তো তুমি জানোই 32, এই 32 ইন্টু 0.8 প্লাস ওজনেরটা ওইভাবেই থাক, MO3 ইন্টু 0.2।
এবার দেখো আণবিক ভরের সাথে সময় তো একটা সম্পর্ক আছে না? দেখো এখানে ব্যাপন হারের সাথে সময় সম্পর্ক ব্যস্তানুপাতিক, আবার ব্যাপন হারের সাথে আমরা জানি আণবিক ভরের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে পি এর সাথে এম এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এই বর্গমূলের সমানুপাতিক। T2/T1 সমান √M2/M1 লিখতে পারি। বা T2 ছিল 85, T1 ছিল 80, এটা সমান তুমি এখানে বসায় দাও 32 ইন্টু 0.8, তার মানে কত আসে? 25.6 প্লাস 0.2 MO3 ডিভাইডেড বাই আণবিক ভর হচ্ছে 32। এবার বর্গ করতে হবে, বর্গ করে এখানে তুমি এম অফ O3 টা বের করে নিও। সহজে কিন্তু বুঝাই দিলাম এটা। এবার দেখো এখানে একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের একই ছিদ্র পথে সমায়তনের একটা অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনে পৃথকভাবে স্তনের হার হচ্ছে 6:5, মানে R1:R2 সমান এখানে দেওয়া আছে 6:5। ক্লোরিনের ঘনত্ব যদি 36 হয়, তাহলে আমরা ঘনত্ব থেকে আণবিক ভর কি করে বের করি? 2 দিয়ে গুণ করতে হয় বাষ্প ঘনত্ব দিয়ে থাকলে, তাহলে 36 ইন্টু 2 72 বলতেছে এখানে ক্লোরিনের আণবিক ভর। তাহলে ক্লোরিন গ্যাসের ঘনত্ব মানে আণবিক ভর যদি এত হয়, অজ্ঞাত গ্যাসের ঘনত্ব কত বা আণবিক ভর কত? অজ্ঞাত গ্যাসের ঘনত্ব কত বা আণবিক ভর কত সেটা বের করতে হবে। তা তুমি যদি এটা চিত্রের মাধ্যমে একটু ব্যাখ্যা করো, তাহলে এটা আরো সহজে তুমি বুঝতে পারবা বা সলভ করতে পারবা। এখানে আছে কি? ক্লোরিন গ্যাস, আর এইখানে মনে করো কি গ্যাস? সে অজ্ঞাত গ্যাস। একই পাত্রে না কিন্তু, কোন পাত্রে একই ছিদ্রের পথে সমায়তনে একটা অজ্ঞাত গ্যাস ও ক্লোরিন গ্যাসের নিঃসরণের অনুপাত হচ্ছে এত। ক্লোরিন গ্যাসের 36 আর এটা হলে, আচ্ছা যাই হোক, ক্লোরিনে কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো তো। ক্লোরিনের আণবিক ভর দেওয়া আছে 72, বের করছি। ক্লোরিন কতটুকু বের হয়, ক্লোরিনের ডেনসিটিও আমরা বের করতে পারছি 36। ক্লোরিনের ব্যাপন হার কত আমরা এখান থেকে আণবিক ভর জানি, তাহলে বের করতে পারবো। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর আমি জানি না, অজ্ঞাত গ্যাসের আয়তনও আমি জানি না, অজ্ঞাত গ্যাসের Rx টা আমি জানি। এবার Rx আর RCl মানে R1 R2 যেটাকে আমরা বলছি, এই দুইটার অনুপাত তো দেওয়া আছে। এখানে দুইটার অনুপাত দেওয়া আছে, তাহলে তুমি এইটাকে 1 বলো, এটাকে 2 বলো। অজ্ঞাত গ্যাসটাকে 2 বলছি, তার মানে এখানে আমরা লিখবো R2/R1, এটা সমান তাহলে কি হবে? রুট ওভার M1/M2, এখানে উল্টায় যাবে। R2/R1 মানে তাহলে উল্টায় গেলে 5/6 আসে, এখানে তাহলে কি হবে? রুট ওভার M1 কত? M1 টা কার ধরছি? M1 টা ধরছি ক্লোরিনের, ক্লোরিন হচ্ছে 72, M2 টা আমাকে বের করতে হবে। তাহলে এখানে 25/36 বর্গ করে দিলে 72 বা এখানে M2 থাকে, তাহলে M2 সমান আমরা পাই 72 ইন্টু 36, M2 সমান কি? এখানে একটু উল্টায় ফেলছি মনে হচ্ছে, অজ্ঞাত গ্যাসটা এখানে ধরছি কোনটা? R1, আবার এখানে ধরছি 2, তাহলে তো হবে না। উপরে ধরছি R1 আর এখানে ধরছি 2, তাহলে সারা জীবনে মিলে 6/5, এখানে হবে 36, নিচে হবে 25, 72 ইন্টু 25, নিচে হবে 36, 72, তাহলে এটা অজ্ঞাত ভর হবে 50। দেখো সাধারণত সচরাচর আরএমএস বেগের সূত্রগুলো তো অবশ্যই দেখে রাখছো তোমরা, কারণ এখান থেকে সৃজনশীল আসে। এখানে আর আর এম
আমরা দুইটাই কেজিতে নিয়ে রাখি। এটা হচ্ছে আর একক জুল এককে নিয়ে রাখি, আর এটাকে আমাদের রাখতে হয় কেজিতে, কিলোগ্রাম পার মোল। এখন এই সম্ভাব্যতম বেগ আর গড় বেগ এই দুইটা একটু সূত্রটা একটু দেখে রাখবো। এখানে আর এম সব একই এককে, যদি বের করতে বলে সৃজনশীল বা এমসিকিউতে এই দুইটা থেকে যদি বের করতে বলে বা তিনটার মধ্যে তুলনা করতে বলে, সেক্ষেত্রে তো তোমাকে শুধু সূত্র জানলেই তো হয়ে যাচ্ছে, এখানে তো নতুন কোনো ক্যালকুলেশন নাই, সব ক্যালকুলেটরের কাজ এখানে। তো আর নিতে হবে জুলে, এম নিতে হবে তোমার গ্রামে থাকি কেজিতে। এই সূত্রগুলো একটু মনে রাখবা। আচ্ছা দেখো, বাস্তব গ্যাসে কিভাবে আদর্শ গ্যাসে রূপান্তর করব, এটা নিয়ে অনেকেই কঠিন মনে করো, অনেকেই প্যারা খাও। আমি এটা সহজে বোঝানোর চেষ্টা করছি। দেখো ফ্লো চার্ট দিয়ে তুমি সাজিয়ে লিখতে পারো। এইটা তো জানো যে বাস্তব গ্যাসকে আদর্শে রূপান্তর করতে হয় খুব নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে। এমসিকিউ তে এই কথাটাই আসে। এখন নিম্ন চাপে কিভাবে হয়, নিম্ন চাপে কিভাবে হয়, চাপ যদি কমায় বয়লের সূত্র অনুসারে কি হয়, আয়তন বাড়ায় না ব্যস্তায়নের সম্পর্ক মতো। দেখো চাপ কমাচ্ছ, আয়তন তো বাড়বে। গ্যাসের আয়তনটা যদি বেশি হয় মানে অণুগুলা কি অনেক দূরে দূরে থাকবে, আয়তন বেশি জায়গা বেশি, অণুগুলা দূরে দূরে থাকবে। তার মানে কি, অণুগুলা দূরে দূরে থাকা মানে তাদের মধ্যে আকর্ষণটা কম, তাদের মধ্যে আকর্ষণটা কম। আকর্ষণ কম মানে আমরা আকর্ষণটা কি এ দ্বারা প্রকাশ করছিলাম না, এ এর মান কমবে। আকর্ষণ কম মানে কি এর মান কম। তা এর মান যদি কমে এ বাই ভি স্কয়ার এর মান কি সুন্দর কাছাকাছি হবে, সেক্ষেত্রে আমরা ওই পার্টটা বাদ দিতে পারি, তাহলে পি প্লাস এ বাই ভি স্কয়ার, এটাকে আমরা পি বলতে পারি। তখন বাস্তব গ্যাসের সমীকরণ কি হবে, পিভি সমান আরটি। আরেকটা ছিল সেটা হচ্ছে চাপ, উচ্চ তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা, তাপমাত্রা বাড়লে কি হবে, আয়তনটা বাড়বে। আয়তন বাড়লে কি হবে, অণুগুলো বেশি ছোট ছোট জায়গা পাবে, অণুগুলো গতিশক্তি বাড়বে। গতিশক্তির কি হয়ে যাবে, আন্তঃআণবিক আকর্ষণ যে বল ছিল তার থেকে বেশি হয়ে যাবে, সেখানে এ বাই ভি স্কয়ার এর মান কমে যাবে, বি এর মানটা কমে যাবে। বি এর মান কার তুলনায় কমবে, গ্যাস আধারের যে আয়তন ছিল তার তুলনায় অনেক কমে যাবে, যার জন্য এই পি প্লাস এ স্কয়ার বাই ভি স্কয়ার সমান এটা সমান পি লিখতে পারো, আর ভি মাইনাস বি সমান ভি লিখতে পারো। এইটুকু যদি তুমি লিখো বা এইটুকু যদি মনে রাখো, তাহলে তুমি সাজিয়ে গুছিয়ে তোমার মতো করে লিখতে পারবে। আচ্ছা, এখন একটু লেখালেখি পার্টও চলে আসতে পারে, বা এটা এমসিকিউ এর জন্য একটু দেখে রাখো। নাইট্রোজেন ফিক্সেশন, 3 প্রক্রিয়ায় যে নাইট্রোজেন বা যে যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ফিক্সেশন হয় এটা নিয়ে বলতে পারে, একটু দেখে রাখো কয়েকটা কথা যেন লিখতে পারো। আর এই যে বজ্রপাত হলে কি কি বিক্রিয়া ঘটে, বিক্রিয়াগুলো অবশ্যই অবশ্যই একটু দেখবা। দেখো এটা কিন্তু খুব কঠিন না, বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, আর্গন থাকে। তা এই যখন বিদ্যুৎ ক্ষরণ হয় তখন তো অনেক বেশি তাপ উৎপন্ন হয়, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস। এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হলে বায়ুমণ্ডলে বললাম কি নাইট্রোজেন আর অক্সিজেন থাকে, এই নাইট্রোজেন আর অক্সিজেন মিলে তোমার নাইট্রিক অক্সাইড তৈরি করবে। প্রথমে প্রথমে তোমার নাইট্রিক অক্সাইড তৈরি করবে, পরে তাছাড়া অন্য অন্য ভাবে তৈরি হতে পারে, ওগুলো আলাদা কথা। ওই নাইট্রোজেনের অক্সাইড আরো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। বায়ুমণ্ডলে কি আছে, পানি আছে না, আবার বৃষ্টি হচ্ছে, বজ্র বৃষ্টি মানে কি বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টি পানির সাথে মিশে গেলে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে। ওই নাইট্রিক অ্যাসিড কি হবে, মাটিতে আসবে। মাটিতে আসবে, মাটিতে ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করবে, নাইট্রেটের লবণ তৈরি করে মাটিতে মিশে যাবে। এটা হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া নাইট্রোজেন ফিক্সেশন। অনুধাবনে আসতে পারে যে প্রাকৃতিক প্রক্রিয়া নাইট্রোজেন ফিক্সেশন বর্ণনা করো। এই যে কথাগুলো আমরা এখানে বলছি সেগুলো বিক্রিয়ার মাধ্যমে দেখানো হয়েছে, এটা দেখতে হবে। এনা হচ্ছে বায়ু দূষক, আর এটা হচ্ছে বায়ু দূষক গ্যাস, দেখে নিও এগুলা। এরপরে ওই ক্যালসিয়াম নাইট্রেটটা কিন্তু আবার ভেঙে যায়। এখান থেকে আবার আসে কিন্তু যে উদ্ভিদ কি হিসেবে নাইট্রোজেনের লবণকে শোষণ করে, নাইট্রেট হিসেবে, আয়ন হিসেবে কিন্তু শোষণ করে। আচ্ছা, এরপর তোমার বাণিজ্যিক প্রক্রিয়া নাইট্রোজেন ফিক্সেশন আছে, এটা একটু দেখে রাখো। নাইট্রোজেন গ্যাসকে নাইট্রোজেনে পরিণত করে ব্যবহার করা যে প্রক্রিয়া, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি, অ্যামোনিয়ায় নাইট্রোজেনের যৌগ তৈরি করা। এমসিকিউতে কিন্তু আসে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া, অসর পদ্ধতিতে কি তৈরি করা যায়, এগুলা একটু দেখে নিতে হবে।
আরেকটা আছে বায়োলজিক্যাল ফিক্সেশন, আরেকটা হচ্ছে উদ্ভিদ থেকে প্রোটিন দেহে। হেবার পদ্ধতিতে কি তৈরি করা হয়? অ্যামোনিয়া। অস্ত্র পদ্ধতিতে নাইট্রিক অক্সাইড বা নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অক্সাইড বলছি। বায়োলজিক্যাল ফিক্সেশনে কোন কোন উদ্ভিদ প্রয়োজন হয় এগুলো একটু দেখে নিও। এগুলো খুব বেশি বলার কিছু না, এটা অনেকটা মুখস্থ বিদ্যা। আবার এই যে এইটা যে বায়োলজিক্যাল ফিক্সেশন, এটা কিন্তু মুখস্থ না। দেখো, কিছু কিছু উদ্ভিদ, এই যে উদ্ভিদগুলো বলা আছে, এই উদ্ভিদগুলোর মূলে কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে, জীবাণু বলা হয়েছে এখানে, ব্যাকটেরিয়া। ওই ব্যাকটেরিয়া গুলো মোলিবডেনাম ধাতু নিঃসরণ করে, ওরা নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে। ওই মোলিবডেনাম ধাতু নাইট্রোজেনকে বিজারিত করে অ্যামোনিয়া গ্যাস ও অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। পরবর্তীতে ওই অ্যামোনিয়াম আয়ন জারিত হয়ে নাইট্রাইট আয়ন তৈরি করে, শেষে নাইট্রেট। তাহলে প্রথমে অ্যামোনিয়াম থেকে নাইট্রাইট হয়, সরাসরি কিন্তু নাইট্রেট হয় না। ওই নাইট্রেট হিসেবে এই যে উদ্ভিদ শোষণ করে, যেটা বলছিলাম, কোন হিসেবে উদ্ভিদ শোষণ করে থাকে? নাইট্রেট হিসেবে উদ্ভিদ শোষণ করে। উদ্ভিদ থেকে প্রোটিন প্রাণীদেহে কিভাবে কিভাবে ব্যয় হবে? তিনটা এমসিকিউতে কিন্তু আসতে পারে, তিনটা পদ্ধতিতে ব্যয় হয় দেখো। একটা হচ্ছে স্থলজ জলজ উদ্ভিদের শক্তি শোষণ হিসেবে, তারপরে খনিজ রূপে, আর ডিনাইট্রিফাইং জীবাণুর জন্য। নাইট্রোজেন চক্র দরকার নাই এগুলা। তাহলে এই চারটা পদ্ধতি একটু, কয়েকটা কথা একটু মনে রাখো। আচ্ছা, লাস্ট কয়েকটা ম্যাথ করে আমরা শেষ করব। এই জিনিসটা সাধারণত একাডেমিকে তোমরা অনেকেই করো না, কিন্তু চলে আসতে পারে, অল্প একটু দেখে রাখো। বুঝতে পারতেছো কি এটা? কোশ্চেনটা দেখো, 25°C তাপমাত্রায় 100 ml নমুনা পানিতে দ্রবীভূত অক্সিজেন নির্ণয়ের জন্য টাইট্রেশন প্রক্রিয়ায় 0.02 নরমাল সোডিয়াম থায়োসালফেট দ্রবণের 12 ml প্রয়োজন হলে ওই নমুনা পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নির্ণয় করতে হবে, মানে ডিও বের করতে হবে, ডিজলভ অক্সিজেন বের করতে হবে। যখনই ডিজলভ অক্সিজেন বিওডি সিওডি বলবে, তোমাকে দুইটা বিক্রিয়া মুখস্থ করতে হবে। আয়োডোমিতি, দেখবা বইয়ে বলা আছে পানির ক্ষমতা নির্ণয় করতে হয় উইঙ্কলার আয়োডোমিতি পদ্ধতিতে। সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড তোমাদের সিলেবাসে আছে, সেই হিসেবে এটা আমি রাখছি, যদি আসে একটু দেখে রাখো, চোখ বুলায় রাখতে পারো। অথবা শর্টকাটও বলে দিব, সেই শর্টকাট দিয়ে করতে পারো। এটা তুমি তিনটা পদ্ধতিতে করতে পারো। একটা তুমি স্টয়কিওমেট্রি নীতি দিয়ে করতে পারো, পরিমাণগত রসায়নে যেটা স্টয়কিওমেট্রি নীতি আছে, যার গতানুগতিক যে নিয়ম আছে সেটা দিয়ে করতে পারো, আর শর্টকাট দিয়ে করতে পারো। তো তার আগে তোমাকে এই দুইটা বিক্রিয়া মুখস্থ করতে হবে। পটাশিয়াম আয়োডাইড জাইমোনোক্সিনের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম সালফেট আয়োডিন তৈরি হয়। ওই আয়োডিনটা পরবর্তী সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করানো হয়। এইগুলাই তো তোমার আয়োডোমিতি পদ্ধতি। এখন এই জায়গায় দেখো, নমুনা কি? 100 ml এর নমুনা। এইখানে কি বের করতে হবে? অক্সিজেন, ডিজলভ অক্সিজেন বের করতে হবে। এই যে ডিজলভ অক্সিজেন বের করতে হবে, এই ডিজলভ অক্সিজেন কি থেকে বের করতে পারো? এই আয়োডিন থেকে। কেন? কারণ এই আয়োডিন দেখো সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করানো আছে। আবার বুঝো, বের করতে হবে অক্সিজেনটা। অক্সিজেনটা তুমি আয়োডিন থেকে বের করতে পারো। কেন? কারণ এই আয়োডিনটা দেখো, এই আয়োডিনের ইনফরমেশন গুলো তুমি সোডিয়াম থায়োসালফেট থেকে বের করতে পারো, কারণ সোডিয়াম থায়োসালফেটের ইনফরমেশন কোশ্চেনে দেওয়া আছে। তাহলে উল্টা, সোডিয়াম থায়োসালফেট থেকে আয়োডিন বের করতে হবে, ওই আয়োডিন থেকে তোমার অক্সিজেনের ইনফরমেশন বের করতে হবে। এই এতটুকু মনে রাখো। তো তোমার উত্তরে যদি আসো, সোডিয়াম থায়োসালফেটে কি কি দেওয়া আছে? Na2H2O3। এর কি কি দেওয়া আছে? এর তোমার ঘনমাত্রা দেওয়া আছে 0.02 নরমাল। তা আমরা এই পরিমাণগত রসায়নে কি জানি? N সমান AC। ই কি? তুল্য সংখ্যা। সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা কত? S সমান তাহলে আমাদের N বাই E আসে। নরমালিটি হচ্ছে তোমার 0.02, আর সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। তার মানে 0.02 মোলার আসতেছে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা। আর এখান থেকে তোমার আবার আয়তন দেওয়া আছে 12 ml। এই সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা কত আসে? N of সোডিয়াম থায়োসালফেট VL ইন্টু S। VL কত? 12। এটাকে লিটার করে নিতে হবে, ইন্টু ঘনমাত্রাটা এখানে গুণ করে দাও।
এটা কত আসে 2.4 ইন্টু 10⁻⁻4 মোল, এত মোল আসছে। এখন আমি সোডিয়াম থায়োসালফেটের ইনফরমেশন গুলো সহজ করে নিয়েছি। এবার 2 নাম্বার যে সমীকরণ ছিল সেই 2 নাম্বার থেকে তুমি আয়োডিনেরটা বের করে নিবা। তো এখানে আমরা কি লিখতে পারি দেখো তো, 2 মোল সোডিয়াম থায়োসালফেট সমান কি 1 মোল আয়োডিন। 2 মোল 1 মোল আয়োডিন। তাহলে এখান থেকে তুমি 1 মোল সমান কি বলতে পারো, এখানে হাফ মোল আয়োডিন। আর কত মোলের জন্য 2.4 ইন্টু 10⁻⁻4 মোলের জন্য, তাহলে কত হবে হাফ ইন্টু 2.4 ইন্টু 10⁻⁻4, তার মানে অর্ধেক হয়ে যাবে এখানে 1.2 ইন্টু 10⁻⁻4 মোল আয়োডিন। তার মানে এখান থেকে আমরা 2 নম্বর বিক্রিয়া থেকে আয়োডিনের মোল সংখ্যা পাইলাম 1.2 ইন্টু 10⁻⁻4 মোল। এবার দেখো, এবার 1 নম্বরে আসো তো, 1 মোল আয়োডিন সমান কি 1 মোল অক্সিজেন না? তো এবার সেটা তুমি লিখবা এখানে। 1 নম্বর হতে আয়োডিনের মোল সংখ্যা এন্ড অক্সিজেনের মোল সংখ্যা সেম। এখানে তুমি আয়োডিনের মোল সংখ্যার জন্য তো দেওয়াই আছে আয়োডিনের মোল সংখ্যা কত 1.2 ইন্টু 10⁻⁴ এটা সমান অক্সিজেনের ক্ষেত্রে কি ডিজ অফ অক্সিজেনের পরিমাণ বের করতে বলছে, ডাবল বের করতে হবে। এই ডাব্লিউ অফ অক্সিজেন বাই এম অফ অক্সিজেন। তার মানে এখানে তুমি বলতে পারো ডাব্লিউ অফ অক্সিজেন ডিভাইডেড বাই 16। তুমি ডাব্লিউ অফ অক্সিজেন কিন্তু এখানে পেয়ে যাচ্ছ 1.2 ইন্টু 10⁻⁴ ইন্টু 16। এইখান থেকে তুমি কি এককে পাবা, মিলিগ্রাম এককে পাবা। গ্রাম এককে আসবে প্রথমে, সেটাকে তুমি মিলিগ্রাম এককে নিয়ে যাবে। কত আসছে এটা আমি বলতে পারতেছি না, একটু দেখে নিবা। এটা কত আয়তনে আসছে বলো তো? এই যে আয়তন দেওয়া আছে, এখন এটা পিপিএম এককে বের করতে বলছে না? তাই আয়তনকে পিপিএম এ কিভাবে যাবা, আয়তনটা পিপিএম এ কিভাবে যাবা, পিপিএম এ যাইতে হবে বলেই কিন্তু আমি এখানে মিলিগ্রামে বের করতে বলছি। না হলে তুমি গ্রামে রেখে দিবে, এখানে যেটা আসবে গ্রামে আসবে, ওইটাই কিন্তু শেষ। পিপিএম মানে কি 1000 ml এ কতটুকু আছে, 100 আছে হচ্ছে 1 যেটা আসবে, একে আছে কত, 1000 আছে কত, এটা একটু করে নিবে। বিকল্প স্টকিওমেট্রিক নীতি ওটা দিয়ে করার দরকার নাই। আর একটা বলি শর্টকাট কিভাবে করবো, যদি এমসিকিউ তে কোনোভাবে চলে আসে, ডিও বিওডি সিওডি যে কোনো কিছু তোমার বের করতে বলতে পারে, সব কয়টার জন্য একই সূত্র করবা, ডিও বিওডি সিওডি সবগুলোর জন্য কি 8000 ইন্টু ভি ইন্টু এস ডিভাইডেড বাই ওয়াই। এখন পরিচয় জানতে হবে শুধু কোনটা কি। এস, এসটা হচ্ছে বিকারকের ঘনমাত্রা, এটা মনে রাখতে হবে। বিকারক বলতে বিজারকের, আর ভিটা হচ্ছে বিজারকের আয়তন, আর ওয়াইটা হচ্ছে নমুনা পানি। তারপরে এটা মিলাও তো, 8000 বিজারকের আয়তন কত 12 গুণ, বিজারকের আয়তন হচ্ছে 12, বিজারকের ঘনমাত্রা তোমার 0.02 আসছে, নমুনা পানি কত দেওয়া ছিল 100 মনে হয় না কত, হ্যাঁ 100 ml, এটা করে দিবা ওইটাই আসবে। এই ম্যাথটা দেখো একই জিনিস, শুধু এখানে বিওডি বের করতে বলছে। তা বিওডি সমান হচ্ছে ইনিশিয়াল ডিও মাইনাস ফাইনাল ডিও, এটাই হচ্ছে তোমার বিওডি। ইনিশিয়াল ডে ডিও আছে, তার থেকে যদি তুমি ফাইনালটা বাদ দাও তাহলে এটা চলে আসে। বিওডি মানে কি বললাম তাহলে,
এটা একটু মনে রাখতে হবে। তুমি দুইটা বের করে নিবা, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, ফাইনাল ডিও মাইনাস ইনিশিয়াল ডিও। দেখো বিওডি পরীক্ষায় একটা পুকুর থেকে এত আয়তন নমুনা সংগ্রহ করা হয়েছে, এই নমুনা পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নির্ণয় করতে গিয়ে দেখা গেল 50 ml পানি থেকে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে এত দ্রবণের 10 ml লেগেছে। এরপর ওই নমুনা পানিতে পর্যাপ্ত পরিমাণ অণুজীব যোগ করার 5 দিন পর 50 ml পানি বিমুক্ত করতে টাইট্রেট করতে 6.2 ml লাগছে। এই দুইটা ঘটনা না, একটা 5 দিন আগে 5 দিন পরে। তুমি কি করবা, এখানে ইনিশিয়াল করবা একটা, ইনিশিয়াল ডিও। ইনিশিয়াল ডিও বলতে কত, এই 50 ml এর জন্য এত, এর জন্য এত, এর জন্য শর্টকাট দিয়ে করবে কিন্তু। ডিও ইনিশিয়াল মানে কি তাহলে, এখানে 8000 ইন্টু কি ছিল, বিজারকের আয়তন ছিল, বিজারকের আয়তন এখানে 10, বিজারকের ঘনমাত্রা 0.02 মোলার, ইন্টু ডিভাইড বাই ছিল নমুনা, নমুনা কত এখানে 50। তো এখান থেকে তুমি, হ্যাঁ আরেকটা কথা, এখানে কিন্তু তুমি পিপিএম একক পাবা ডিরেক্টলি, ডিরেক্টলি এখানে তুমি পিপিএম একক পাবা। সেম সেম প্রসেস তুমি এখানে ফাইনাল ডিও বের করবা। ফাইনাল ডিও এখানে তুমি 8000 ইন্টু 25, 25 বলছি কেন, 6.2 ইন্টু 0.01 ডিভাইডেড বাই 50। এই এরপরে দুইটা বিয়োগ করে দিবা। এটা একটু দেখো, প্রমাণ অবস্থায় নির্দিষ্ট ভরের একটা গ্যাস 20 লিটার আয়তনের একটা সিলিন্ডারে ভর্তি আছে, 20 লিটার আয়তনের একটা সিলিন্ডারে ভর্তি আছে। তাই প্রমাণ অবস্থাগুলো আগে একটু দেখো। প্রমাণ অবস্থা কি, প্রমাণ অবস্থায় হচ্ছে তুমি প্রেসার পাচ্ছ P1, 1 অ্যাটমসফিয়ার। তারপরে কি পাচ্ছ, P1 পাচ্ছ 273 কেলভিন। তারপরে তুমি কি পাবা, V1 পাবা, V1 ধরো 20 লিটার, V1 20 লিটার। তারপরে কি বলছে আর একটু দেখি, এরপরে 27°C তাপমাত্রায় লিকেজ হয়ে যাচ্ছে। এখানে আরেকটা কনসেপ্ট আসতেছে, লিকেজ। লিকেজ দিয়ে সিলিন্ডার থেকে এত গ্যাস বের হয়ে গেছে, 10⁻² মিটার কিউব গ্যাস বের হয়ে গেছে। যখন টেম্পারেচার কত হচ্ছে 27°C, মানে 300 কেলভিন হচ্ছে, তখন ধরো কতটুকু বের হয়ে গেছে, 10⁻² মিটার কিউব বের হয়ে গেছে। তা আমরা মিটার কিউব থেকে লিটারে কিভাবে যাই, 10⁻³ গুণ করে, তার মানে 10 আসে এখানে, এত লিটার। এখানে চাপ কত, বায়ুমণ্ডলীয় চাপ, লিকেজ হয়ে বের হয়ে গেছে মানে কি, সেটা তো বায়ুমণ্ডলীয় চাপ, 1 অ্যাটমসফিয়ার। তারপরে কি বলছে, সেই অবস্থায় সিলিন্ডারের অভ্যন্তরে গ্যাসের চাপ কত হবে, সিলিন্ডারের অভ্যন্তরে গ্যাসের চাপ কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, তো এখন এই যে কিছু পরিমাণে বের হয়ে গেছে, কতটুকু বের হয়ে গেছে এটা তো আমরা বের করব আগে। এখান থেকে আমরা এনন বের করতে পারি, মোল সংখ্যা বের করতে পারি। এনন সমান কি, P1V1/RT1, 1 ইন্টু 20 ইন্টু 0.082 ইন্টু 273, এটা কত আসে, 0.08923 মোল আসতেছে। এটা হচ্ছে পরমাণু অবস্থায় ওই গ্যাসে কত মোল ছিল, ওই গ্যাসটা কত মোল ছিল এটা। এইখান থেকে কি বের করতে পারি, লিকেজ হওয়ার পরে কত মোল আছে, লিকেজ হওয়ার পরে মানে কতটুকু লিকেজ হয়ে গেছে, লিকেজ হওয়া, এখানে তো ইনফরমেশনটা দেখো, 27°C তাপমাত্রায় এতটুকু গ্যাস বের হয়ে গেছে, তার মানে এই আয়তনে কতটুকু
কত মোল বের হয়ে গেছে এটা বের করে নিতে যাচ্ছি আমরা। তাহলে 1 ইন্টু 10 ডিভাইডেড বাই 0.082 ইন্টু 300। তাহলে এখান থেকে আমরা বের করব ডেল কত আসে, এটা 0.406। তার মানে এতটুকু গ্যাস বের হয়ে গেছে, এত মোল গ্যাস বের হয়ে গেছে। অবশিষ্ট আছে কত, ডেল এন সমান কি n2 মাইনাস n1। তাহলে অবশিষ্ট সমান আমরা কি লিখতে পারি, যে n2 সমান n1 মাইনাস ডেল এন। n1 তো তোমার 0.08923 মাইনাস 0.406। তার মানে না, এখানে এটা একটু ভুল হয়েছে, এটা আসে 0.8923, আর এখানে আছে 0.4863 মোল আসে। এবার এই মোল দিয়ে তুমি প্রেসারটা বের করে নিবা। P2 সমান বা P2 V2 সমান N2 আর T2 সব ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে তুমি P2 টা বের করে নিবা। লাস্ট এই জিনিসটা বলে আমি শেষ করব। দেখো ডাল্টনের ও বয়েলের সমন্বয় সূত্র যদি দেখো, তোমার এই কয়েকটা কেসের মধ্যে থাকবে যদি আসে। দেখো তোমার সবগুলো টেম্পারেচার সেম থাকতে পারে, তিনটা পাত্র আলাদা আলাদা গ্যাস, ওই গ্যাসগুলো আলাদা আরেকটা পাত্রে, যে পাত্রের আয়তন ভি, যদি পাত্রের আয়তন দেওয়া থাকে, তখন তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবে, পিভি P1 V1 প্লাস P2 V2 P3 V3। যদি পাত্রের আয়তন না দেওয়া থাকে, তিনটা যদি এরকম স্টপ কক দিয়ে তোমার আটকানো থাকে, স্টপ কক খুলে দিলে পাত্রের তো মোটা আয়তন দেওয়া নাই, তখন কিন্তু মোটা আয়তনে তিনটা যোগ করে বের করতে হবে। যেমন দেখো P ইন্টু P1 P ইন্টু V1 প্লাস V2 প্লাস V3। টেম্পারেচার সবগুলো কিন্তু সেম। এরপরে প্রথমটার মতো শুধু এখানে টেম্পারেচার 25 এর জায়গায় একটু আলাদা দেওয়া হবে, 25 এর জায়গায় 35 দেওয়া হলো। প্রথমে তুমি কি করবা, এই তিনটা একত্রিত করে বের করে নিবা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন বের করে নিবা। আয়তন বলতে এই ভি বলতে তোমার এই তিনটা যোগফল, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ বের করে নিবা। এরপরে এইটা তুমি এই তিনটা এখন একটা পাত্র মনে করো, 25 ডিগ্রি সেলসিয়াস তোমার মোট চাপ, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন আছে। আর এখান থেকে আয়তন তো চেঞ্জ হচ্ছে না, পাত্রের আয়তন দেওয়া থাকবে। প্রথম ক্ষেত্রে কিন্তু তিনটা যোগ করার পরে পাত্রের আয়তন নাই, ওই তিনটার ক্ষেত্রে এগুলো করবো। আর প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা P1 V1 P2 V2 এভাবে করে ফেলবো। এটা এখানে কিন্তু আয়তনের কনসেপ্ট আসতেছে না। আবার বলি 3 নাম্বার দেখো, তিনটা পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তুমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিনটা পাত্রে মোট চাপ বের করবা। এখানে চাপ কিন্তু দুইটার আলাদা আলাদা। তোমাকে বলছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ বের করতে, কিন্তু পাত্র তো একই। এই তিনটা মিলে যে পাত্র হয়েছে, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পাত্র, সেই পাত্র কিন্তু একই, এই জন্য পাত্রের আয়তন সেম। তার মানে এখানে তুমি বয়েলের আয়তন সেম থাকলে সেখানে তুমি গ্যালিসীয় সূত্র অ্যাপ্লাই করবা, P1/T1 P2/T2 দিয়ে সেখান থেকে করে ফেলবা। তো দুইটা স্টেপস এটা করতে হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সৃজনশীল অনেক দেওয়া আছে, অ্যানালাইসিস টপিক এবং বোর্ড কোশ্চেন গুলো সব দেখবা। ইনশাআল্লাহ এই ক্লাসটা করবা, করার পরে আর কোনো সমস্যা থাকবে না, এই অধ্যায় থেকে যত জটিল কোশ্চেন করুক না কেন।